কোথাও কেউ নেই। পর্ব ১০। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই হয়। নাস্তা খেয়ে বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মিলবার পর। কারো সঙ্গে কোনো কথা বলেন না। হাত মুখ ধুয়ে বারান্দায় ক্যাম্প খাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চা চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে চায়ের সঙ্গে আর কিছু খাবে, মুড়ি মেখে দেব, তিনি মৃদুস্বরে বলেন, না লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দায় বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে। খুব ইচ্ছে করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলায় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্প খাটে বসে আছেন, খালি গা। ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেকে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মায়ের ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবার কি করছে? বসে আছেন। মুনা? মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে। তিনি একটা উপসর্গ দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। এতে বাতাস চারদিকে, এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এ ঘরের সব কয়টি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবুও তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পর এই ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে, লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না, পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের কথা, ঠিক না? হুম। তবে বেশ বড় লোক। এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব অন্ধকারে একটা সিগারেট ধরালেন। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছে করে একটা হাত গায়ের উপর উঠিয়ে দিয়ে, কিন্তু লজ্জায় তিনি পারেন না। যৌবনের কথা স্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতে কতবার ভোর হলো, পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলো এত ছোট কেন। মানুষের সবকিছুই ছোট ছোট। জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতে নিজের অজান্তে ফুঁপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসকষ্ট? হুম। পানি খাবে? পানি এনে দিই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমো। লতিফা তার রোগজীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন, আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগি রাগি মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণস্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলছি মা। কিচ্ছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্য? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করে, কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলেমেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়?
ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মুনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করলো। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উচ্চ গলায় বলল, এই বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠোনে নামলো মুনা। বৃষ্টির ফোঁটাগুলো অস্বাভাবিক ঠান্ডা। গা কেঁপে কেঁপে উঠছে। তবুও ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মুনা আবার ডাকলো, এই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো।